সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। অ্যাচিভমেন্ট জব প্রোগ্রামের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সাদর অভিবাদন। রমজানের পবিত্রতা রক্ষা করে সবাই, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা ক্লাস করব, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির বেসিক ক্লাস। কিসের উপরে? সাধারণ বিজ্ঞান। তো বিজ্ঞান যেহেতু সাধারণ, ক্লাসটাও সাধারণই হবে, অতি সাধারণ ক্লাস হবে। তো আমরা সাধারণ বিজ্ঞান ক্লাসে যারা জয়েন করেছেন তারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং আমাকে স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। আমি তো আমাকে দেখতে পাচ্ছি স্ক্রিনে, বাট আমাকে আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং আমার কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, একটু ক্লিয়ার শব্দটা লিখে আপনারা আমাকে এনশিওর করবেন। আচ্ছা, আমি আপনাদের ইয়েগুলো পরে দেখবো, মেসেজগুলো পরে দেখবো। এটা মেসেজ দেখার ক্লাস না, এটা হচ্ছে আপনাদের মূল ক্লাস, এটা হচ্ছে আপনাদের শিডিউল ক্লাস। শুধু মেসেজ ওইটাই দেখবো যদি আপনাদের প্রবলেম হয়, আদারওয়াইজ আমি কোনো মেসেজ নেব না, পরে নেব লাস্টে। আর প্রবলেম না বুঝলে সেটা আবার আলোচনা করব, কিন্তু কোনো মেসেজ নেব না। এক বাক্যে বলে দিলাম ওয়ালাইকুম আসসালাম, মানে সবাইকে। আচ্ছা দেখ, আলহামদুলিল্লাহ ক্লিয়ার বলছে সবাই। তো আমরা আলোচনায় চলে আসি। আমাদের আজকের আলোচনা, আপনারা একটু খাতা এবং কলম ঝটপট সাথে নিয়ে নেন। আপনাদের যে খাতা কলম আছে এগুলো একটু সঙ্গে নিয়ে নেন, কারণ কিছু তথ্য দেব, তথ্যগুলো আপনাকে লিখতে হবে। যেহেতু তথ্য লিখতে হবে সুতরাং খাতা কলম লাগবে। খাতা কলমটা নিয়েছেন, একটু ওকে লিখে দিবেন। খাতা কলম নিলে একটু ওকে লিখে চলে যাবেন। ওকে লিখলে আমি বুঝতে পারবো আপনারা খাতা কলম সঙ্গে নিয়েছেন। খাতা এবং কলম নিয়েছেন কিনা? ওকে, থ্যাংক ইউ মাহবুব রহমান। আচ্ছা, এরপরে সবাই নিয়েছে। এখানে শহীদুজ্জামান শাহেদ বলছে। এরপরে শারমিন জাহান বলছে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। তো আজকে আমাদের সাধারণ বিজ্ঞান ক্লাস হবে কার উপরে? সাধারণ বিজ্ঞান ক্লাসটা আমাদের হবে, আপনারা দেখতে পাচ্ছেন, শব্দ তরঙ্গের উপর। তো শব্দ তরঙ্গ একটু মনোযোগ দিয়ে শুনবেন। সেটা হচ্ছে এই যে শব্দ এবং তরঙ্গ, এটা কি এই কালারটা কি চোখে ধরে? একটু বলবেন আপনারা। এই যে কালারটা, এই কালারটা, হ্যাঁ, এই যে আমি মালিক স্যার, কালারটা চোখে ধরে কিনা একটু আপনারা এনশিওর করবেন। কালারটা চোখে ধরে কিনা, মানে মানে বুঝতে পারেন কিনা বা ভালো দেখা যায় কিনা, এটার জন্য একটু এনশিওর করবেন। কালারটা ওকে লিখবেন। কালারটা হ্যাঁ, কালারটা ঠিক আছে আমার মনে হয়। হ্যাঁ, কালারটা ঠিক আছে। ওকে, তো যাই হোক, তরঙ্গ তরঙ্গ নিয়ে আমরা আলোচনা করব। তরঙ্গ নিয়ে। প্রথমে আমরা আলোচনা করব তরঙ্গ নিয়ে আলোচনা করব। এটা আমাদের আজকে এখন আলোচনা হবে তরঙ্গ নিয়ে। সুতরাং আমরা খাতায় শিরোনাম করব তরঙ্গ। খাতায় শিরোনাম করব তরঙ্গ, ইংলিশে বলে ওয়েভ। তরঙ্গ নিয়ে আলোচনা করব। তো তরঙ্গের চারটা বৈশিষ্ট্য লিখব। চারটা বৈশিষ্ট্যের মধ্যে সংজ্ঞা আছে, পরীক্ষায় বৈশিষ্ট্য আসছে, নিম্নের কোনটি তরঙ্গের বৈশিষ্ট্য। তো সংজ্ঞাকে ভাঙলে আমরা বৈশিষ্ট্য পাই। আমরা সংজ্ঞায় পরে দেবো, আগে বৈশিষ্ট্যগুলো শিখে নিই। তরঙ্গ হয় কোথায়? তরঙ্গ হয় জড় মাধ্যমে। তরঙ্গ হয় কোথায়? মাধ্যমে। মাধ্যম লাগবে। সে মাধ্যমটা কি মাধ্যম? জড় মাধ্যম। জীব হলে তো নিজে থেকে নড়াচড়া করবে, কিন্তু জড় মাধ্যম হলে ধাক্কা দিয়ে নড়াবে। জীব মাধ্যম যদি হয় তাহলে জীবেরা নিজেরাই নড়াচড়া করতে পারে, কিন্তু জড় মাধ্যম হয় তাহলে ধাক্কা দিয়ে নাড়াইতে হয়। তো ধাক্কা দিয়ে নাড়ালে নড়বে, সেটা হচ্ছে জড় মাধ্যম। 2 নম্বর, এটা কোথায় হবে? এটা কোন ধরনের শক্তি কাজ করবে? এখানে পর্যায়বৃত্ত আন্দোলন কাজ করে। পর্যায়বৃত্ত আন্দোলন বা গতি। তাহলে তরঙ্গে দুইটা বৈশিষ্ট্য আমরা পাইছি। তরঙ্গ হয় কোথায়? জড় মাধ্যমে। একটু লিখবেন ঝটপট। এরপরে তরঙ্গ কোন ধরনের শক্তি? এটা পর্যায়বৃত্ত আন্দোলন। পর্যায়বৃত্ত আন্দোলনটা কেমন আমি বুঝাবো, আপনারা আগে লিখে নেন, তারপরে আমি বুঝাবো যে পর্যায়বৃত্ত আন্দোলনটা কি। একটু লিখে ফেলেন ঝটপট, সহজ করে বলে দিই। লেখা শেষ হলে সহজ করে বলে দিই। গাড়ির যে চাকা, এই গাড়ির চাকাটা, সাদ্দাম হোসেন ওকে বলছে, আচ্ছা, গাড়ির যে চাকা, এই গাড়ির চাকাটা ঘুরতে থাকে। এটা পর্যায়বৃত্ত আন্দোলন। ফ্যান, আপনার বাসায় যে ফ্যানটা ঘুরতেছে,
এই ফ্যানটা এক ধরনের পর্যাবৃত্ত আন্দোলন। কেন পর্যাবৃত্ত আন্দোলন? কারণ ফ্যানটা বারবার ঘুরে ঘুরে একই জায়গায় আসতেছে বারবার, অর্থাৎ একটা গতি যদি ঘুরে বারবার একই জায়গায়, সেটাকে বলা হয় পর্যাবৃত্ত আন্দোলন। তরঙ্গের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, থার্ড বৈশিষ্ট্য, শুধু শক্তি স্থানান্তর হয়, শুধু শক্তি, এনার্জি, শুধু শক্তি স্থানান্তর হয়, শুধু শক্তি স্থানান্তর হয়, এনার্জি স্থানান্তর হয়, অন্য কিছু না, শুধু শক্তি স্থানান্তর হয়। এটা 3 নম্বর বৈশিষ্ট্য। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থান ত্যাগ করে না। মাধ্যমের, অর্থাৎ যে জড় মাধ্যমটা থাকবে, মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে, দ্যাট মিনস পার্মানেন্টলি, স্থায়ীভাবে স্থান ত্যাগ করে না। স্থান ত্যাগ করবে, তবে স্থায়ীভাবে না, আবার জায়গায় ফিরে আসবে। এটা হচ্ছে আমাদের তরঙ্গের বৈশিষ্ট্য। 4টা বৈশিষ্ট্য, এর বাইরে আর কোনো বৈশিষ্ট্য নাই। তরঙ্গ ঘটবে কোথায়? জড় মাধ্যমে, মাধ্যমটা জীব হলে হবে না। আর তরঙ্গের কোন ধরনের শক্তি? এটা পর্যাবৃত্ত আন্দোলন। আর এই শক্তিটার বিশেষ বৈশিষ্ট্য কি? শক্তিটা এক স্থান থেকে অন্য স্থানে যায়, এরকম শক্তি। এরপরে শুধু মাধ্যমের কণাগুলো কি করবে? স্থায়ীভাবে স্থান ত্যাগ করবে না, অর্থাৎ ধাক্কা দিয়ে আবার ওর জায়গাও ফিরে আসে। তাহলে স্থান ত্যাগ করেছে কিন্তু স্থায়ীভাবে না, আবার ওর জায়গাও ফিরে আসে, এটা হলো মাধ্যমের। আচ্ছা, এটা হলো আমাদের তরঙ্গের বৈশিষ্ট্য। এটার সংজ্ঞা এরকম যে তরঙ্গ এক ধরনের পর্যাবৃত্ত আন্দোলন যা জড় মাধ্যমে ঘটে, শুধু শক্তির স্থানান্তর করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থান ত্যাগ করে না, তাকে তরঙ্গ। এটা সংজ্ঞা, এর ভেতরই সংজ্ঞা যে তরঙ্গ এক ধরনের পর্যাবৃত্ত আন্দোলন যা ঘটে জড় মাধ্যমে, শুধু শক্তির স্থানান্তর করে, কিন্তু মাধ্যমের কণাগুলো স্থায়ীভাবে স্থান ত্যাগ করে না। সংজ্ঞা তো সংজ্ঞা আমার দরকার নাই, আমার 4টা বৈশিষ্ট্য জানা থাকলে ইনাফ। পরীক্ষায় আসে নিম্নের কোনটি তরঙ্গের বৈশিষ্ট্য? আশা করি আপনারা পারবেন। হ্যাঁ, মাহবুব রহমান বলছেন যে ঘড়ি। হ্যাঁ, ঘড়িটা আসলে পর্যাবৃত্ত আন্দোলন। থ্যাংক ইউ। তো যাই হোক, আমরা মোটামুটি তরঙ্গের বৈশিষ্ট্য শিখে ফেলছি। এখন আসি আমরা তরঙ্গের বৈশিষ্ট্য শিখে ফেলছি। এখন আসি আমরা তরঙ্গ কত প্রকার। লিখব তরঙ্গ 2 প্রকার। তরঙ্গ 2 প্রকার। এক, অনুপ্রস্থ। অনু মানে ক্ষুদ্র, কিন্তু অনুপ্রস্থ, বা এর আরেক নাম হচ্ছে আর তরঙ্গ। আর তরঙ্গ, অনুপ্রস্থ বা আর তরঙ্গ। তরঙ্গটা কেমন? এরকম, এটা অনুপ্রস্থ বা আর তরঙ্গ। সংক্ষেপে শুধু এঁকে দিলাম। আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। অনু মানে কিন্তু ক্ষুদ্র, অনুদৈর্ঘ্য মানে ক্ষুদ্র দৈর্ঘ্য। অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। মনে রাখবো, যাহা দৈর্ঘ্য তাহাই লম্বিক তরঙ্গ। ওটা ছিল আর তরঙ্গ, আর এটা হচ্ছে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। এই তরঙ্গটা কেমন? এই তরঙ্গটা হচ্ছে এইরকম। অনুপ্রস্থ বা উপরেরটা 1 নাম্বারটার উদাহরণ হচ্ছে পানির তরঙ্গ। পানির তরঙ্গ উদাহরণ। আর কার তরঙ্গ? পানির তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? অনুপ্রস্থ বা আর তরঙ্গ। এটা মাথায় রাখবো।
পানির তরঙ্গ কোন ধরনের তরঙ্গ? অনুপ্রস্থ বা আর তরঙ্গ। আর একটা তরঙ্গ আছে, সেটা হচ্ছে আলোর তরঙ্গ। আলোর তরঙ্গ যে দুটো আমরা উদাহরণ লিখেছি, এটা হচ্ছে অনুপ্রস্থ বা আর তরঙ্গ, এটা এক নাম্বারটা। দুই নাম্বারটার উদাহরণ কি? স্প্রিং এর তরঙ্গ। দুই নাম্বারের উদাহরণ হচ্ছে স্প্রিং, স্প্রিং এর তরঙ্গ, স্প্রিং, স্প্রিং এর তরঙ্গ, স্প্রিং এর তরঙ্গ। স্প্রিং এই যে এরকম স্প্রিং, স্প্রিং কিন্তু এরকম। আরেকটা তরঙ্গ আছে, এই অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ আরেকটা আছে, সেটা কি? সেটা হচ্ছে শব্দ তরঙ্গ, শব্দ তরঙ্গ। তাহলে এতক্ষণ পরে আমরা জানতে পারলাম শব্দ এক ধরনের তরঙ্গ। সুতরাং আমরা এখন আলোচনা করব শব্দ। আমি এটা একটু রিভিউ করে দিই। তরঙ্গ দুই প্রকার, একটা অনুপ্রস্থ বা আর তরঙ্গ। অনুপ্রস্থ বা আর তরঙ্গ হচ্ছে পানির তরঙ্গ এবং আলোর তরঙ্গ। যে তরঙ্গটা এরকম ঢেউ খেলে এরকম, যেটা আমরা পুকুরের পানিতে দেখতে পাই বা নদীর পানিতে দেখতে পাই, সাগরের পানিতে দেখতে পাই। সুতরাং এটা পানির তরঙ্গ বা এটাই আলোর তরঙ্গ। আলোটা এই তরঙ্গ নিয়ে চলে। দুই নম্বরে আছে যেটা, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ কেমন? ওই যে আপনার বাসায় যে স্প্রিং আছে, অর্থাৎ আমাদের খাতায় অনেক সময় আমরা স্প্রিং দিয়ে আটকে দিই, তো স্প্রিং দিয়ে স্পাইরাল করা হয়, তো ওইটা এক ধরনের এরকম স্প্রিং। তো স্প্রিং এর তরঙ্গটা কোন ধরনের তরঙ্গ? অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ। আর কি? শব্দ তরঙ্গ। তাহলে বুঝতে পারলাম শব্দ আসলে কোন ধরনের তরঙ্গ, অনুদৈর্ঘ্য বা লম্বিক তরঙ্গ, শব্দ। সুতরাং এখন আমরা শিরোনাম করব শব্দ। শিরোনাম করব আমরা শব্দ। তো এখন আমরা শিরোনাম করব সাউন্ড, শব্দ, শিরোনাম। এটা লেখা শেষ করে আমরা শিরোনাম করব কি? শব্দ। তো আমরা শিরোনামে লিখব, এখন আমরা শব্দ লিখব। একটু ঝটপট লিখে ফেলেন। সাউন্ড, শব্দ বা সাউন্ড। শব্দ বা সাউন্ড লিখে আমরা নিচে লিখব, এটি এক ধরনের শক্তি, এনার্জি। শব্দ এক ধরনের শক্তি। শিরোনাম করব, এটা আমরা শিরোনাম করব, সেটা হচ্ছে শিরোনাম করব শব্দ। হ্যাঁ, শব্দ বা সাউন্ড। তো শব্দ বা সাউন্ড কি? এটা এক ধরনের শক্তি যা কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায়। শব্দ এক ধরনের শক্তি, একটু লিখবেন খাতায়। শব্দ এক ধরনের শক্তি যা কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায়। শ্রবণ। শব্দ এক ধরনের শক্তি যা কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায়। লেখা শেষ হলে একটু ওকে লিখবেন। শব্দ এক ধরনের শক্তি যা কানে প্রবেশ করে শ্রবণের অনুভূতি জাগায়। শ্রবণ মানে শুনতে সাহায্য করে, হেল্প করে। ওকে, রাশেদুল ইসলাম, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে মায়া আক্তার, সাদ্দাম হোসেন, ওকে, থ্যাংক ইউ। তাহলে মোটামুটি শব্দ। এরপর লিখবো শব্দের একক। লিখবো, শিরোনাম করব শব্দের একক, শিরোনাম। হ্যাঁ, শব্দের একক, যেটাকে আমরা বলি ইউনিট, বা আমরা সংক্ষেপে বলতে পারি ইউনিট অফ সাউন্ড। শব্দের একক। শব্দের একক লিখে নিচে তারকা দিয়ে লিখবো আমরা বেল। শব্দের একক লিখবো আমরা বেল। শব্দের একক বেল। এরপরে আমরা তারকা দিয়ে লিখবো শব্দের তীব্রতার একক, তীব্রতা বা মাত্রা নির্ণয়ের একক। শব্দের তীব্রতা, তীব্রতা বা মাত্রা নির্ণয়ের একক, মাত্রা নির্ণয়ের একক, মাত্রা নির্ণয়ের একক। এটা আমরা লিখবো ডেসিবেল। একটু মনে রাখবো, শব্দের একক কিন্তু বেল, কিন্তু যখনই আমরা শব্দের মাত্রা নির্ণয় করব, মানে এই এটা কি করে দাও, ডিনাই করে দাও।
আচ্ছা, তাহলে শব্দের একক বেল, কিন্তু শব্দের মাত্রা নির্ণয় একক হচ্ছে ডেসিবেল। আচ্ছা, এটা তো বেলের সঙ্গে ডেসিবেলের কি সম্পর্ক আমরা সেটা একটু লিখবো। বেলের সাথে ডেসিবেলের সম্পর্ক লিখবো, 1 বেল সমান 10 ডেসিবেল। লিখবো 1 বেল সমান সমান 10 ডেসিবেল। 1 বেল সমান 10 ডেসিবেল, বা 1 ডেসিবেল সমান 1 ডেসিবেল সমান 10 ভাগের 1 ভাগ বেল। তাহলে দেখেন একটা জিনিস শিখলাম আমরা, বেল সমান কত ডেসিবেল, আবার ডেসিবেল সমান কত বেল, রিভার্স আসতেই পারে। এটা গেল শব্দের একক। লেখা শেষ করে একটু ওকে লিখবেন। থ্যাংক ইউ জিসান খান, অনেকে আসছে। শিউলি দেব, ওকে থ্যাংক ইউ। এখন আমরা যেটা করব, সেটা হচ্ছে লিখব শব্দের উৎপত্তি। শব্দের উৎপত্তি, এতক্ষণ শিখলাম শব্দের শব্দের একক, এখন লিখব শব্দের উৎস। শব্দের উৎস তারকাতে লিখব শব্দের উৎস বস্তুর কম্পন। শব্দের উৎস বস্তুর কম্পন। শব্দের উৎস বস্তুর কম্পন, অর্থাৎ বস্তু যদি কাঁপে তাহলে আমরা শব্দ শুনতে পাবো। আপনার বিশ্বাস না হলে আপনি গলায় হাত দিয়ে কথা বলেন, দেখেন আপনার গলা কাঁপবে, তখন শব্দ হবে। গলা যদি আপনি চেপে ধরেন, কাঁপতে না দেন, শব্দ আর হবে না। ওই জন্য তো যখন গলা চেপে ধরে তখন শব্দ হয় না, এরকম করে নাকি? তাহলে কাঁপলে শব্দ হয়, এক কথায় শেষ। এরপরে আমরা শিরোনাম করব কম্পাঙ্ক। কম্পাঙ্ক, হ্যাঁ, ইংলিশে যেটাকে বলা হয় ফ্রিকুয়েন্সি। কম্পাঙ্ক শিরোনাম, এটা কিন্তু অন্য কিছু না, হেডলাইন। শিরোনাম কম্পাঙ্ক। কম্পাঙ্ক কি? 1 সেকেন্ডের কম্পন সংখ্যাকে কম্পাঙ্ক বলে। 1 সেকেন্ডের কম্পন সংখ্যা লিখবো, 1 সেকেন্ডের কম্পন সংখ্যাকে কম্পাঙ্ক বলে। 1 সেকেন্ডের কম্পন সংখ্যাকে অর্থাৎ 1 সেকেন্ডে যতবার কাঁপবে সেই সংখ্যাকে বলা হয় কম্পাঙ্ক। কম্পন সংখ্যাকে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলে। কম্পাঙ্ক বলে। এই কম্পাঙ্কের একক তারকাতে লিখবো কম্পাঙ্কের একক। কম্পাঙ্কের একক, এই কম্পাঙ্কের একক হচ্ছে হার্টজ। হার্টজকে আমরা Hz দ্বারা প্রকাশ করি। Hz কম্পাঙ্কের একক হার্টজ, বা বাংলায় লিখে আমরা এইভাবে হার্টজ, অথবা কম্পাঙ্কের একক সাইকেল পার সেকেন্ড। সাইকেল বাই সেকেন্ড কম্পাঙ্কের একক। একই জিনিস, যাহা হার্টজ তাহাই বাংলা বানান এটা। এটা মানেই হচ্ছে হার্টজ বা সাইকেল পার সেকেন্ড। যাহা সাইকেল পার সেকেন্ড তাহাই হার্টজ। 1 সেকেন্ডের কম্পন সংখ্যা, এটাকে বলা হয় কম্পাঙ্ক। একটু লিখে নেন ঝটপট লিখে একটু ওকে লিখবেন। হ্যাঁ, মাহবুব রহমান বলেছেন হার্টজ, থ্যাংক ইউ। ওকে, সঞ্জিদা ইসলাম ওকে লিখছে, থ্যাংক ইউ সঞ্জিদা। আর একটু আনমিউট রাখো, একটু আনমিউট রাখো।
আনমিউট রাখো। তোমাদের কারো কিছু বলার থাকলে সরাসরি তোমরা আনমিউট করে কথা বলবো, কথা বলে আবার মিউট করো। তোমাদের যদি সরাসরি কারো কিছু বলার থাকে, সরাসরি কথা বলার, আমি সুযোগ দিচ্ছি, ক্লাসে সুযোগটা আমি রাখবো। তোমরা তোমার ফোনটা, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। এই পাশে শব্দ হলে কিন্তু সমস্যা হবে। হ্যাঁ নাজমুল ভাই প্লিজ। হ্যাঁ হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই ক্লাস শেষ, আপনার শেষে কেমন আছি, কোথা থেকে আছি, কেমনে কি, বিয়ে করছি কিনা, হ্যাঁ কয়টা বাচ্চা কাছে, এসব পরে, ওসব পরে হবে। হ্যাঁ নাজমুল, আর একটু কথা বলবো স্যার। হ্যাঁ অবশ্যই পড়া সংক্রান্ত। হ্যাঁ নাজমুল। স্যার ওই যে স্যার এই যে যেগুলো লেখেন ওগুলো কি লিখে দিতেছেন, ওগুলো কি শিটে পাওয়া যাবে? শিটে আপনাদের? হ্যাঁ শিটে থাকবে, কিন্তু লিখার অনেক গুরুত্ব আছে। লিখলে মাথায় ঢুকে যায় প্রথমত, দ্বিতীয়ত নিজের লেখা নিজে পড়লে ওই পড়াটা দ্রুত ক্যাপচার হয়। এটা নিয়ে আমি একদিন পরামর্শ দেব। তোমাদের প্রবলেম যেটা হবে সেটা তোমরা কনফিউশনে ভুগবে একটা পর্যায়ে গিয়ে। কনফিউশন মানে উত্তর ক না খ, এই লিখলেই কনফিউশন গুলো থাকবে না, শুধু পড়লে কিন্তু মনে থাকবে না। লিখানো হচ্ছে এই জন্য যাতে পড়াটা ভালো মনে থাকে। ওকে নাজমুল? ওকে 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 আচ্ছা থ্যাংক ইউ। ওই জন্য বলে পড়া লেখা, আগে পড়া পরে লেখা, পড়া লেখা। আচ্ছা একটু আনমিউট করতে হবে, আওয়াজ আসতেছে। আচ্ছা থ্যাংক ইউ, সরি মিউট করতে হবে, আনমিউট না। আচ্ছা এখন আসি আমরা কম্পাঙ্ক। তো কম্পাঙ্ক আমরা শিখলাম যে 1 সেকেন্ডের কম্পন সংখ্যাকে কম্পাঙ্ক বলে। তো একটু গুরুত্বপূর্ণ একটা টপিক এখন শেখাবো, একটু মনোযোগ দিতে হবে প্লিজ। সেটা হচ্ছে যে সব কম্পন সংখ্যা কিন্তু আমরা শুনতে পাই না। আমরা কোন কম্পন সংখ্যাটা শুনতে পাই, যেটা শুনতে পাই সেটাকে আমরা বলি কি? কম্পাঙ্ক, মানুষের কম্পাঙ্ক। তাহলে মানুষের শ্রবণযোগ্য কম্পাঙ্ক, যেটাকে আমরা বলি হচ্ছে শ্রাব্যতার সীমা। শ্রাব্যতা মানে শ্রবণযোগ্যতা। তো যে কম্পনগুলো আমরা শুনতে পাই তাকে বলি আমরা শ্রাব্য, যেটা শুনতে পাই না সেটাকে বলি আমরা অশ্রাব্য। অশ্রাব্য মানে আমরা শুনতে পাই না, যার কারণে গালিগালাজ বা গালমন্দ এটা আমরা শুনতে চাই না, কিন্তু আমাদেরকে জোর করে শোনানো হয়। তাই আমরা বলি যে অশ্রাব্য ভাষা গালিগালাজ দিছে, মানে আমি শুনতে চাই না কিন্তু তারপরে আমাকে শোনাইছে। এটা তো গালি তো কেউ শুনতে চায় না, এজন্য বলা হয় অশ্রাব্য ভাষা গালিগালাজ করছে, মানে আমি শুনতে চাই না আর কি যে ভাষাটা। তো যাই হোক, তো অশ্রাব্য মানে শুনতে পাই না যেটা, আর শ্রাব্য মানে যেটা শুনতে পাই। তো মানুষ কোন কম্পাঙ্কগুলো শুনতে পায় একটু ভালো করে শুনবো, বুঝবো সেটা। সেটা হচ্ছে শিরোনাম করব শ্রাব্যতার সীমা। শ্রাব্যতার শ্রাব্যতার সীমা, সীমা বা পাল্লা। শ্রাব্যতার সীমা বা পাল্লা, শ্রাব্যতার সীমা বা পাল্লা, ওই সীমা ভালো বাংলা হচ্ছে পাল্লা। তো আমরা কতটুকু মানে কম্পাঙ্ক শুনতে পাবো? যদি 1 সেকেন্ডে 20 বার কাঁপে, মানে 20 হার্টজ, তাহলে আমরা শুনতে পাবো। সর্বনিম্ন 1 সেকেন্ডে 20 বার কাঁপতে হবে। এখান থেকে শুরু করে আমরা 1 সেকেন্ডে 20,000 বার কাঁপলে শুনবো। একটু ভালো করে বুঝি, 1 সেকেন্ডে যদি সর্বনিম্ন 20 বার কাঁপে আমরা শুনবো। এরপরে 20, 22, 23, 24, 1000, 2000, 5000, 10,000, 15,000, 18,000, 19,000, 20,000 এই পর্যন্ত আমরা শুনবো, কিন্তু 20,000 একবার হলে কিন্তু আর শুনবো না। আবার যদি 19 বার 1 সেকেন্ডে কাঁপে, কম্পাঙ্ক যদি 19 হার্টজ হয়, 19 হার্টজ বা 15 হার্টজ হয়, 15 হার্টজ শব্দ হবে, বাট আমরা শুনবো না, মানুষ শুনবে না। এ ব্যাপারে কারো কোনো প্রশ্ন আছে? অর্থাৎ আমাদের শুনতে গেলে সর্বনিম্ন 1 সেকেন্ডে 20 বার কাঁপতে হবে। 1 সেকেন্ডে। স্যার আমার একটু বোঝাই দেন স্যার। আমি তো বোঝাচ্ছি ভাই, যদি সর্বনিম্ন 1 সেকেন্ডে, সময় 1 সেকেন্ড, এই 1 সেকেন্ডের মধ্যে কোনো বস্তু যদি 20 বার কাঁপে তাহলে আমরা শুনবো, কিন্তু 20-এর কম কাঁপলে আমরা শুনবো না। এইভাবে যদি 1 সেকেন্ডে যদি 20 থেকে 100, 200, 300,
5,000, 10,000 যতবারই কাঁপবে আমরা শুনবো। এরকম 1 সেকেন্ডে 20,000 বার কাঁপলে আমরা শুনবো, কিন্তু 20,000 বার পরে 21,000 বার কাঁপলে আর শুনবো না। কম্পাঙ্কটা যদি, অর্থাৎ 1 সেকেন্ডে যদি এর মধ্যে কম্পাঙ্ক থাকে তাহলে আমরা শুনবো। অর্থাৎ 20 থেকে 20,000 এর মধ্যে যদি 1 সেকেন্ডে কাঁপে আমরা শুনবো, 20 এর কম হলে শুনবো না, 20,000 এর বেশি হলে শুনবো না। নাজমুল, ক্লিয়ার ভাই? ওকে স্যার। আচ্ছা, তাহলে এটার সাথে আসলে সম্বন্ধটা কি? এটার সাথে আসলে কিসের সম্বন্ধ? এই যে 20 থেকে 20,000 হার্জ, 20,000 থেকে কথা বলবো তো বন্ধ করে দিতে বলবো। এই একটু আপনারা একটু খুলেও তো বেকায়দায় পড়ে গেলাম। আপনার আশেপাশে কোনো সাউন্ড থাকলে আপনি আনমিউট করেন না, হ্যাঁ মিউট করে দেন, কারণ সবাই তো শুনতেছে, আমার কথাটা শোনার জন্যই তো আপনারা ক্লাস করতেছেন। একটু মনোযোগ দিই প্লিজ। সেটা হচ্ছে একটু ভালো করে বুঝে নিই বিষয়টা। যদি সেকেন্ডে 1 সেকেন্ডে যদি 20 বার কাঁপে আমরা শুনবো, এরপর থেকে 20 থেকে যত বাড়বে আমরা শুনবো, এবং বাড়তে বাড়তে সর্বোচ্চ 20,000 বার 1 সেকেন্ডে কাঁপলে আমরা শুনবো। 1 সেকেন্ডে 20,000 বার, 1 সেকেন্ডে যদি 20,000 বার কাঁপে আমরা শুনবো, কিন্তু 21,000 বার কাঁপলে আর শুনবো না, অর্থাৎ এর থেকে বাড়লে আর শুনবো না। তাহলে এখান থেকে আমাদের একটা জিনিস প্রতীয়মান হচ্ছে কি, একটু বুঝে নেই। যে যে জিনিসটা আমরা বুঝবো সেটা হচ্ছে যে এখানে শব্দ কম আর এখানে শব্দ বেশি। বিষয়টা এরকম না? একটু উত্তর দিতে হবে। জি স্যার। না, এরকম না। তাহলে কি এরকম হবে যে এখানে কম, এখানে শব্দ বেশি? কোনটা? এটা 1 নম্বর, এটা 2 নম্বর, কোনটা রাইট? উপরেরটা না নিচেরটা? কথা বলেন। কনফিউজ করে দিলেন স্যার। কনফিউজ না, এটার কোনোটাই ঠিক না, এটার কোনোটাই ঠিক না। তাহলে এখানে বিষয়টা কি? সায়েন্সের কেউ নাই? নাই মনে হয়। এখানকার বিষয়টা কি বলেন? আমাদের স্যারেরা আমাদের শেখায় নাই, আমাকেও শেখায় নাই ভাই। আমি সায়েন্সে পড়ালেখা করছি, আমাকে শেখায় নাই, আমাকে হাতরা হাতরা শিখ। হ্যাঁ বলেন। সীমা থেকে 20,000 হার্জ, হ্যাঁ এর মধ্যে হলে আমরা শুনবো। হ্যাঁ শুনতে পাবো। যদি 20 এর কম হয় শুনবো না। তাহলে সেক্ষেত্রে আমরা এটা পশুপাখি, তারপর তারা এটা শুনতে পাবে। সেটা কি? বিষয়টা কি? আমি প্রশ্ন ওটা করিনি, হ্যাঁ মাহবুব, আমি প্রশ্ন ওটা করিনি। আমি প্রশ্ন করেছি যে এখানে কি শব্দ কম, এখানে শব্দ বেশি, নাকি এখানে বেশি এখানে কম, কোনটা? অর্থাৎ এখানে কম এখানে বেশি, অথবা এখানে কম এখানে বেশি, কোনটা? এর সাথে শব্দ কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই, এর সাথে শব্দ কম বেশি হওয়ার কোনো সুযোগ নাই। একটু ভালো করে বুঝতে হবে। এর সঙ্গে শব্দ কিসের সম্পর্ক? এই 20 হার্জ থেকে যত বাড়াবো আমরা কম্পাঙ্ক, অর্থাৎ 20 থেকে যত বাড়বে, মনোযোগ প্লিজ, তত শব্দ মোটা শোনাবে। মোটা বাড়বে না, কিন্তু মোটা হবে। মোটা মানে আমি আওয়াজ করতেছি মোটো, বোঝা যায়? এখান থেকে যত কমবে, এখান থেকে যত কমবে মোটা হবে, মোটা। ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে স্যার। এখান থেকে যত কমবে, অর্থাৎ 20,000 থেকে যত কমবে তত চিকন হবে। সরি 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 সরি, আমি ভুল লিখছি, আমি সরি, এটা চিকন হবে ভাই, আমি ভুল, আবেগে আমি একটু অন্যদিকে কনসেন্ট্রেশন দিয়েছিলাম। চিকন হবে, হ্যাঁ কম্পাঙ্ক যত বেশি হবে তত চিকন হবে, আর কম্পাঙ্ক যত বাড়বে 20,000 থেকে যত কমবে তত মোটা হবে। এটা মোটা। 20 থেকে যত কমবে, 20,000 থেকে যত কমবে তত মোটা হবে। আর হ্যাঁ, মেয়েদের কণ্ঠের কম্পাঙ্ক, মেয়ে, এই যে মেয়ে অনেকে আছে, আমি আমার আপুদের বলতেছি,
মেয়ে বা নারী কণ্ঠের কম্পাঙ্ক, নারী লিখলাম, নারী কণ্ঠের কম্পাঙ্ক, নারী কণ্ঠের কম্পাঙ্ক হচ্ছে 250 হার্টজ। নারী কণ্ঠের কম্পাঙ্ক অর্থাৎ নারীরা যে কথা বলে তাদের কম্পাঙ্ক থাকে 250 হার্টজ। আর আমরা যে পুরুষ মানুষ, আমাদের কণ্ঠের কম্পাঙ্ক হচ্ছে 120 হার্টজ। তাই আমাদের কণ্ঠ মোটা, ওদের কণ্ঠ চিকন। অর্থাৎ কম্পাঙ্ক যত কমবে কণ্ঠ মোটা হবে, কম্পাঙ্ক যত বাড়বে কণ্ঠ চিকন হবে। এখানে কম্পাঙ্ক এদিক থেকে চিকন হইতে হইতে এখানে সর্বোচ্চ চিকন, এরপরে শব্দ হয়, কিন্তু এত চিকন যে চিকনের কারণে শুনি না। এই দিক থেকে কম্পাঙ্ক কমতে 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 এখানে সে সর্বোচ্চ কমা, মানে এখানে সর্বোচ্চ মোটা, এরপরে এত মোটা হয় যে মোটার কারণে শুনি না। এগুলো অনেক মোটা শব্দ আর এগুলো অনেক চিকন শব্দ। এই কথা কি বোঝা গেছে? আচ্ছা, এতটুকু ক্লিয়ার তো নাকি ভাইয়া? আচ্ছা, তাহলে এখন আসি গুরুত্বপূর্ণ একটা আলোচনা। তাহলে এরপরে মানুষ কিন্তু শুনে না, তো কম মানে কম্পাঙ্ক কম, শব্দ মোটা, এই মোটা শব্দগুলোকে আমরা বলি হচ্ছে ইনফ্রাসনিক। এটা মানুষ শুনে না, ইনফ্রাসনিক। ইনফ্রাসনিক বাংলা যেটাকে বলা হয় শব্দেতর। শব্দেতর, মনোযোগ দিয়ে একটু। তাহলে 20 হার্টজের কম হলে মানুষ শুনে না, সেটার নাম কি? ইনফ্রাসনিক, অনেক মোটা শব্দ, যেটার বাংলা হচ্ছে শব্দেতর। আবার যদি 20,000 হার্টজের বেশি হয়, 20,000-এর বেশি, আল্ট্রাসনিক। হ্যাঁ, 20,000 হার্টজের বেশি হলে এটাকে বলা হয় আল্ট্রাসনিক। আল্ট্রাসনিক বা শব্দ উত্তর। ওটা ছিল শব্দেতর আর এটা হচ্ছে শব্দ উত্তর। এইভাবে আমরা তুলে নেব। আর মানুষের ত্রাব্যতার সীমা হচ্ছে 20 থেকে 20,000 হার্টজ। 20-এর কম হলে তার নাম কি? ইনফ্রাসনিক। আর 20,000-এর বেশি হলে তার নাম কি? আল্ট্রাসনিক। এটা মানুষ শুনে না, কিন্তু শব্দ হয়। এটা মোটার কারণে শুনে না, অতিরিক্ত মোটা, আর এটা চিকনের কারণে শুনে না, অতিরিক্ত চিকন। তো এই যে অতিরিক্ত মোটা শব্দ কে শুনতে পায়? শুনতে পায় হাতি। অর্থাৎ 20-এর কম হলে হাতি শুনতে পায়। 1 সেকেন্ডে যদি 15 বার কাঁপে তাহলে হাতি শুনতে পাবে। আর কে শুনতে পাবে? অ্যামিবা, একটা অণুজীব, অ্যামিবা শুনতে পায়। বানর শুনতে পায়, বানর। বাদুড়ে শুনতে পাবে স্যার? না, বাদুরে এখন আসি না ভাই, বান্দরে গেছি কেবল, বাদুরে যায়নি এখনো। বানর শুনতে পায়, মানকি। আর কে শুনতে পায়? হরিণ শুনতে পায়, হরিণ। এরা শুনতে পায় কোনটা? ইনফ্রাসনিক। আল্ট্রাসনিক কারা শুনতে পায়? এটা কুত্তাই শুনে, কুত্তা, ফুটফুটে সুন্দর বাচ্চা। আর কে শুনতে পায়? মাকড়সা শুনতে পায়, মাকড়সা। মাকড়সা শুনতে পায়, অতিরিক্ত চিকন শব্দ। আর কে শুনতে পায়? শুনতে পায় বিড়াল। আর কে শুনতে পায়? শুনতে পায় বাদুর, নট বানর, বাদুর। অনেক চিকন শব্দ এরা শুনতে পায়, আর অনেক মোটা শব্দ যেটা মানুষ শুনে না এরা শুনতে পায়। তাহলে কি এগুলা এরা শুনতে পায় না? হ্যাঁ, এগুলা শুনতে পায়। অর্থাৎ হাতি এগুলা শুনে, আবার এগুলা শুনে। কুকুর, মাকড়সা, বিড়াল, বাদুর এগুলা তো শুনেই, সাথে এর পরেরটাও শুনে। আশা করি ক্লিয়ার। বেসিকটা কি বুঝতে পারছেন ভাই? আমি বেসিকের ক্লাস নিচ্ছি, যে বেসিক লেখা ছিল তাই বেসিকটা বোঝাচ্ছি তথ্যের ভিত্তিতে। ক্লিয়ার কিনা একটু ক্লিয়ার লিখে যাবেন, অথবা আনমিউট করে বলে যাবেন। আমি তো বললামই ভাই, এতক্ষণ মনোযোগ না দিলে তো বেকায়দা। আমি তো সে কথা বললাম যে এরা তো এটা তো শুনবেই, এই এখান থেকে শুনবে, এগুলো শুনে তারা। আবার এই যে কুকুর, মাকড়সা, বিড়াল এরা কিন্তু এখান থেকে এর পরেও শুনে। আর আচ্ছা স্যার, ক্লিয়ার আছে। আচ্ছা, থ্যাংক ইউ। দেশে বাড়ি কই ভাই? বলা
ভোলা কোথায়? এই মহিষের দুধে দধি পাঠাবো, দধি। ভোলা কোথায়? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। বরিশাল তো যাই প্রতি মাসে, মাঝে মাঝে যাওয়া পড়ে, বিভাগীয় শহরগুলো ম্যাক্সিমাম যাওয়া পড়ে, বরিশালে যাওয়া পড়ে বিএম কলেজ গেটে, ওইখানে যে অদিতি, হ্যাঁ ওইখানে ওই যে বেশ কিছু প্রতিষ্ঠান আছে। তাহলে আমরা কি এটা কি বুঝতে পারছি? বেসিকটা বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আসি আমরা হ্যাঁ নাজমুল। কি নাজমুল? স্যার আমাদের বরগুনাতে একটা বোয়াল মাছ পাই 34 কেজি ওজনে, 8 লাখ টাকা দাম হচ্ছে এখন পর্যন্ত। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা মাছের মাথাটা পাঠায় দিও তুমি। আচ্ছা নাজমুল, আচ্ছা এখন একটু আলোচনায় আসি। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিতে হবে। এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে শব্দের বেগ। এতক্ষণ করলাম শব্দের উৎস থেকে কম্পাঙ্ক, এখন আসছি আমরা শব্দের বেগ। শব্দের বেগ হেডলাইন। তো একটু ভালো করে শুনি। 1 সেকেন্ডের শব্দ যতটুকু যায়, 1 সেকেন্ডের শুধু শব্দ না, যে কোনো জিনিস যদি 1 সেকেন্ডে যতটুকু যাবে এটাকে বলা হবে বেগ। আমি যদি 1 সেকেন্ডে 5 মিটার যাই তাহলে আমার বেগ হবে 5 মিটার। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। 1 সেকেন্ড মানে প্রতি সেকেন্ড। প্রতি সেকেন্ডকে ইংলিশে বলে পার সেকেন্ড, প্রতির ইংরেজি পার, সেকেন্ডের ইংরেজি সেকেন্ড। তাহলে আমার বেগ পার সেকেন্ড, হ্যাঁ পার মানে প্রতি মানে 1। তাহলে আমি যদি 1 সেকেন্ডে 5 মিটার যাই তাহলে আমার বেগ হবে 5 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে। এটাই বেগ। তো শব্দ বাতাসে 1 সেকেন্ডে ধরো এতটুকু। শব্দ পানিতে শব্দ পানিতে 1 সেকেন্ডে ধরো এতটুকু। আর শব্দ লোহাতে যায় ধরো এতটুকু। তাহলে শব্দ 1 সেকেন্ডে সমপরিমাণে যায় নাকি মাধ্যম পরিবর্তন হলে বিভিন্ন রকম যায়? তাহলে আমরা লিখবো ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন ভিন্ন। তথ্য লিখবো, তথ্যটা লিখে ফেলো সবাই। ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন ভিন্ন। ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন ভিন্ন। ওকে, ভিন্ন ভিন্ন মাধ্যমে শব্দের বেগ ভিন্ন ভিন্ন। ক্লিয়ার তো নাকি? এখন লিখবো বাতাসের শব্দের বেগ। বাতাস লিখবো তারকা দিয়ে, বাতাসে শব্দের বেগ লিখবো, বাতাসে শব্দের বেগ। হ্যাঁ, বাতাসে শব্দের বেগ। বাতাসের শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এটাকে বলা হয় মিটার পার সেকেন্ড। এই যে 330 মিটার পার সেকেন্ড। একটু বলে দেই, কোন কোন বই দেওয়া থাকবে 332, এটা আগের তথ্য, এটা বর্তমানের জন্য ভুল। আগে ওটা ঠিক ছিল, এখন 330। উৎস বলে দেই, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই। এরপর লিখবো পানিতে শব্দের বেগ। পানিতে শব্দের বেগ 1493 মিটার পার সেকেন্ড। কত গুণ বেশি? প্রায় 4 গুণ। কত গুণ বেশি? বাতাসের চেয়ে পানিতে শব্দের বেগ কত গুণ বেশি? প্রায় 4 গুণ। এটা কিন্তু পরীক্ষা আসে, এটা কিন্তু মাথা দিয়ে বিচার করতে হবে, এটা আমি লিখে দেবো না। মানে বাতাসের তুলনায় পানিতে শব্দের বেগ কত গুণ বেশি? প্রায় 4 গুণ বেশি। ক্লিয়ার তো নাকি? এরপর আমরা লিখবো লোহাতে বলে দিই, এটা কিন্তু আপডেট তথ্য। কোন কোন বইয়ে আমরা দেখতে পাবো 1450, এটা কিন্তু ভুল।
এটা আগে ঠিক ছিল, এখন ভুল। এখন 1493 সোর্স বলে দেই, নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই। বুঝি নাই? আর তাই তো দেখা যাচ্ছে যে একজনে কমেন্ট করতে তো ওই আগের বই দেখে কি মনে হয়? যে কমেন্ট করছে ইয়াসিন কমেন্ট করছে, ওটা পুরাতন তথ্য। পুরাতন তথ্য ধুয়ে পানি খাও ভাই, এখন বর্তমানে যে তথ্য সেটা। ওই আগের যুগ ভুলে যাও, এখন যে ক্ষমতা আছে তার কথা বলো নাকি? আমাদের তাই লাগছে, হ্যাঁ হ্যাঁ আমাদের তো আপডেট তথ্যটাই লাগছে। হ্যাঁ, বোর্ড বই যেটা আছে সেটা আপডেট, তো এটা আপডেট, আমি তো আপডেটটাই দিচ্ছি। ওটা ভুল, এখন বর্তমানের জন্য ওটা ভুল। এই ইয়াসিন ভাই বোঝা গেছে? কই ইয়াসিন, কই কই রে ভাই? আচ্ছা, থ্যাংক ইউ। স্যার হ্যাঁ হ্যাঁ, ওদারে নদীতে ফেলাই দিত কেন? এই ওসব উল্টাপাল্টা কথা বলা যাবে না, ক্লাস শেষ করতে হবে। এই মাহবুব, আচ্ছা একটু মনোযোগ দে প্লিজ, তারপরে আসি আমরা। নাজমুল মাহবুব, এত কথা বললে হবে না, কাজের কথা বলতে হবে। এখন আসি আমরা লোহাতে শব্দের বেগ। লোহাতে শব্দের বেগ, লোহাতে শব্দের বেগ কত? 5130 মিটার পার সেকেন্ড। আগে ছিল 5221, আগের বইয়ে ছিল। এটা আর চলে না। সরকার সেন্স, তথ্য সেন্স। আচ্ছা, বইতে লেখা হয়েছে, কথা বলে না। ওকে, থ্যাংক ইউ। তাহলে বাতাসের শব্দের বেগ, বুঝছেন না স্যার? আরে বুঝবো না। স্ক্রিনশট নিতে চাইছিলাম থাকতে। আচ্ছা, লেখা তো হয়নি, লেখা হয়নি। না স্যার না, এই জন্য তো স্ক্রিনশট নিতে চাইছিলাম। ডান বললো যে এই জন্য তো মুসলাম রে, তখন তো তুমি কিছু বললা না। আচ্ছা, আবার লিখে দিচ্ছি। বাতাসে, বাতাসে 330 মিটার পার সেকেন্ড। এরপরে পানিতে, পানি তো দেওয়াই আছে। পানিতে, হ্যাঁ পানিতে 1493। আর এটা লোহা, হ্যাঁ লোহাতে কত এটা? আর সমস্যা আছে? ওকে স্যার। তাহলে এখন আমরা চলে যাব কোথায়? শব্দের বেগ শেষ, লিখবো প্রতিধ্বনি। শিরোনাম লিখবো আমরা প্রতিধ্বনি। এই যে আমরা কিন্তু এখানে গেলেই আমরা পাবো প্রতিধ্বনি, শব্দের এগুলো শেষ। এই যে আমাদের পরের আলোচনায় যাই, শব্দ তরঙ্গ গেল, শব্দ গেছে, প্রতিধ্বনি শিরোনাম করবো প্রতিধ্বনি। প্রতিধ্বনি লিখবো আমরা, হ্যাঁ ইকো। দুটো তথ্যকে গুরুত্ব দিয়ে লিখবো প্রতিধ্বনি শ্রবণের জন্য কমপক্ষে সময়ের ব্যবধান। লিখবো প্রতিধ্বনি শ্রবণের জন্য কমপক্ষে, দ্যাট মিনস অ্যাট লিস্ট, কমপক্ষে সময়ের ব্যবধান। সময়ের ব্যবধান 0.1 সেকেন্ড। প্রতিধ্বনি শ্রবণের জন্য কমপক্ষে সময়ের ব্যবধান হতে হবে 0.1 সেকেন্ড। অর্থাৎ প্রতিধ্বনিতে আমরা দুটো শব্দ শুনি, আগে লিখতে হবে, আগে লিখে নেন, হ্যাঁ লিখে আগে ওকে বা ডান বলেন। প্রতিধ্বনি শ্রবণের জন্য কমপক্ষে সময়ের ব্যবধান কত হতে হবে? 0.1 সেকেন্ড। কারণটা কি আগে শুনি। আমরা প্রতিধ্বনিতে দুটো শব্দ শুনবো, একটা শব্দ সরাসরি উৎস থেকে আসবে, মাইক থেকে আসবে,
আর একটা শব্দ মাইক থেকে গিয়ে কোথাও বাধা পেয়ে ফিরে আসবে, তাহলে দুটা শব্দ হবে। একবার যদি কেউ চিৎকার করে বলে ছেড়ে দে শয়তান, তাহলে কয়বার শোনাবে? কি শোনাবে? বলার দরকার নেই। আচ্ছা, তো যাই হোক, শব্দ দুইবার শোনাবে। এই যে দুইবার যে শুনবো, এই শোনার জন্য কমপক্ষে ব্যবধান হতে হবে কতটুকু? আমাদের একটা থেকে আরেকটার ব্যবধান হতে হবে 0.1 সেকেন্ড। এই প্রতিধ্বনি শ্রবণের জন্য আমাদের কমপক্ষে একটা দূরত্বে দাঁড়াতে হবে, দূরত্ব। তাহলে প্রতিধ্বনি শ্রবণের জন্য, প্রতিধ্বনি শ্রবণের জন্য, হ্যাঁ, শ্রবণের জন্য কমপক্ষে 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 দূরত্ব, ডিস্টেন্স, কমপক্ষে দূরত্ব কতটুকু? 16.5 মিটার। বলে দেই, আগে ছিল 16.6 মিটার, এখন হয়ে গেছে 16.5 মিটার। আগের তথ্য বাগে খাইছে, চলবে না। তাহলে প্রতিধ্বনি শ্রবণের জন্য কমপক্ষে দূরত্ব কতটুকু হতে হবে? 16.5 মিটার। আগে ছিল 16.6 মিটার। এটা কিন্তু অনেক বই আমরা পাবো 16.6 মিটার, কিন্তু ওই তথ্য কিন্তু এখন আর চলবে না। ক্লিয়ার তো নাকি? ইয়াসিন তো আগের তথ্য নিয়ে পড়ে আসো রে ভাই। ওই যে শারমিন সাথী লিখছে 16.5, এটা আধুনিক তথ্য, একদম আপডেট থাকতে হবে, একদম আপডেট। আমাদের বয়স হয়ে গেছে কিন্তু আমরা কিন্তু আপডেট। 0.1 সেকেন্ড মানে সেকেন্ড কয় ভাগ করলে 10 ভাগের 1 ভাগ, 1/10। 1/10, ওই যে বলছে একদম 10 ভাগের 1 ভাগ, সোজা কথা। মুছে দেবো? জি স্যার। ওকে, নিচে একটা গুরুত্বপূর্ণ কথা লিখবো, আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে। নিচে লিখবো, হ্যাঁ, আমি উপরে লিখতেছি কারণ আমি একজন শিক্ষক, একজন শিক্ষকের এত নিচে নামা ঠিক হবে না। লিখবো আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে, আল্ট্রাসনিক, হ্যাঁ, আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরি করাকে, ইমেজ, আল্ট্রাসনিক আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরি করাকে, ইমেজ, আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরি করাকে বলা হয় ইমেজ। ইমেজ তৈরি করাকে বলা হয়, ইমেজ তৈরি করাকে, আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে ইমেজ তৈরি করাকে বলা হয় আল্ট্রাসনোগ্রাম। আল্ট্রাসনোগ্রাম, আল্ট্রাসনোগ্রাম যেটা আমরা করি। ওকে, এটি এক ধরনের প্রতিধ্বনি। লিখবো এটি এক ধরনের প্রতিধ্বনি, দ্যাট মিন্স ইকো। এটি এক ধরনের প্রতিধ্বনি। এই যে আল্ট্রাসনোগ্রাম, এটা ওয়ান কাইন্ড অফ ইকো, প্রতিধ্বনি, শব্দ দিয়ে করা হয়। এবং সেটা কোন ধরনের শব্দ? আল্ট্রাসনিক শব্দ। আল্ট্রাসনিক মানে কি? অনেক চিকন শব্দ। কিছুক্ষণ আগে আমরা যেটা শিখলাম। তাহলে আমরা যে আল্ট্রাসনোগ্রাম করি, এটা কি আলো না শব্দ? কথা বলে না। হ্যাঁ, মুছে দিলাম। ওকে, আমি কিন্তু বেসিক সহ করাচ্ছি রে। বাদুরের পথ চলা, শিরোনাম লিখবো বাদুরের পথ চলা। কি লিখবো? ওই যে বাদুর, বাদুর,
ওটা সেভ দেয়নি, দেখছো? এখানে একটু কারেকশন। কোন বাহাদুর? বাদুর মানে বাদুর, এটা এটা ভুল আসছে, এটা একটু লেখা যাবে না, লিখতে হবে বাদুরের পথ চলা। ঠিক করলাম তো? বাদুরের পথ চলা, বাদুরের পথ চলা লেখা হয়েছে, কথা বলে না। জি স্যার, হয়েছে। এই ডিভাইসটা অন করো। অবাক হলো কেন? ওকে স্যার, ওকে। আচ্ছা, আমার এই যে আমার সামনে যে স্ক্রিনটা আছে অনেক বড় স্ক্রিন, ওটা একটু অফ হয়ে গেছে, একটু 2 মিনিট, 1 মিনিট না, কয়েক সেকেন্ড। হ্যাঁ, আসছে আবার, থ্যাংক ইউ। মানে আমি কমেন্ট গুলো পড়তেছি, ওই যে সমুদ্রের গভীরতা মাপতে প্রতিধ্বনি, এত দরকার নাই ভাই। আমরা এটা পড়তে 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 পড়াইতে পড়াইতে একদম ইয়ে চুলদারি পেকে গেছে। এগুলো পরীক্ষা আসে না ভাই, যেটা আসে আপনি সেটা পড়েন। এটা শুধুমাত্র এই বাদুরের পথ চলার উপরে আমি 2-4 ঘন্টা আলোচনা করতে পারবো, লাভ নাই। যেটা তথ্য আমি সেটা শুধু দেবো, যেটা আমার দরকার। যেটা দরকার নেই ওটা আলোচনা করবো না, কারণ আমরা এখানে জ্ঞানী হতে আসিনি, আমরা আসছি এখানে চাকরি নিতে। যতটুকু পড়লে আমার চাকরি হবে সেটাই পড়বো। জ্ঞানী হওয়ার জন্য আমরা অনার্স মাস্টার্স অনেক সময় পাইছি, কাটাইছি, এখন চাকরির পড়া। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনি। বাদুর লিখবো, বাদুর আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে প্রতিধ্বনির সাহায্যে পথ চলে। একটু লিখবো খাতায়, বাদুর আল্ট্রাসনিক, ইংলিশে লিখি, সৌন্দর্য হবে। আল্ট্রাসনিক, বাদুর আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে প্রতিধ্বনির সাহায্যে পথ চলে। তাহলে বাদুর পথ চলে কার সাহায্যে? প্রতিধ্বনির সাহায্যে। এবং সেটা কোন ধরনের শব্দের প্রতিধ্বনি? আল্ট্রাসনিক তরঙ্গের। কথাটা বোঝা গেছে? বাদুর আল্ট্রাসনিক তরঙ্গ ব্যবহার করে প্রতিধ্বনির সাহায্যে পথ চলে। তাহলে কি বাদুর চোখে দেখে না? এটা বেসিক আলোচনা। তাহলে কি বাদুর চোখে দেখে? বাদুর কি চোখে দেখে? প্রশ্ন করছি। আমার উত্তর হলো বাদুর চোখে দেখে না, বাদুর চোখে দেখে এবং আমাদের থেকে ভালো দেখে। চোখে দেখে, এটা তো বলবো আমি। বাদুর চোখে দেখে এবং আমাদের চেয়ে ভালো দেখে। তাহলে প্রতিধ্বনি ব্যবহার করে কেন? আমি দেখতেছি আমার এখানে অনেক পার্টিসিপেন্ট আছে, প্রায় 70 কাছাকাছি। তো তোমাদের কাছে আমার কোয়েশ্চেন, তোমরা কি কেউ বাইক চালাইছো? বাইকার আছো? বাইকার আমি আর তোমাদের মৃদুল স্যার তো বাইকার, মানে আছো কেউ? আমার নিজের বাইক আছে স্যার। তুমি টপ স্পিড কত দিছো? টপ স্পিড 70। আর আমার টপ স্পিড কত জানো? এটা আমার টপ স্পিড। এটা কোথায় দিছি? এটা দিছি হচ্ছে, শোনো, এটা কোথায় দিছি? এটা তোমাদের যে ইকুরিয়া আছে, ঢাকায় যে ইকুরিয়া আছে, ইকুরিয়া থেকে আমি একদম শ্রীনগর পর্যন্ত, অর্থাৎ এলিভেটেড এক্সপ্রেসে আমার টপ স্পিড ছিল এটা, একদম স্টেডিলি, কোনো কমায়নি। এলিভেটেড এক্সপ্রেসে, দ্যাট মিন্স পদ্মা সেতুর দিকে। একটু শুনি, একটু মনোযোগ দিই। এইখান থেকে আমাদের পড়া আছে, আমি আমার গল্প করতেছি না, এখানে পড়া আছে। বিষয়টা কি? যদি কেউ কখনো মোটরসাইকেলে খালি চোখে 100+ গতি উঠায়, তাহলে সে সবকিছু গলা দেখে।
এরকম দেখছো নাকি কেউ? জি স্যার। চোখে বাতাসের ঝাপটা লাগে, ফলে গলা দেখায়। আচ্ছা, তো আমাদের চোখের গঠন এবং বাদুড়ের চোখের গঠন সেম। তোমরা কি কখনো বাদুড়ের চোখ দেখছো? বাদুড়ের চোখ দেখবা আমাদের চোখের মতো এরকম উপরে পাতা আছে, এরকম উপরে এরকম চোখের উপরে পাতা আছে, জি স্যার, জি স্যার। কিন্তু অন্যান্য পাখির নাই। অন্যান্য পাখির পাতাটা অনেক শক্ত, হার্ড, আমাদের মতো এরকম সফট না। তো আমরা যখন 100+ গতি তুলি তখন আমরা ঝাপসা দেখি। অনুরূপ ভাবে বাদুড় যখন উড়ে তখন সর্বনিম্ন 150 কিলোমিটার বেগে যায় ঘন্টায়। তাহলে বাদুড়ের চোখের পাতার কারণে বাদুড়ে তখন গলা দেখে, ঝাপসা দেখে বা দেখে না, গতির কারণে। আমি যদি 125-এ যদি হেলমেট বা সানগ্লাস ছাড়া চালাই, নিঃসন্দেহে আমি কিছুই দেখবো না। তো বাদুড়ও দেখে না, গতির কারণে। তো বাদুড়কে কি তুমি সানগ্লাস দিবা, হেলমেট দিবা? কথা বলে না। না স্যার। এই জন্যই সে প্রতিধ্বনি ব্যবহার করে। আচ্ছা। তুমি 9-10 এর বইয়ে লেখা আছে, দেখো বাদুড় চোখে দেখে। 9-10 এর পদার্থবিজ্ঞান বই শব্দের চ্যাপ্টারে দেখো, ওখানে লেখা আছে বাদুড় চোখে দেখে। নট অনলি দ্যাট, বাদুড় আমাদের থেকে ভালো দেখে কেন? কারণ বাদুড় হচ্ছে নিশাচর। কি চর বলো? নিশাচর। নিশাচরেরা আমাদের থেকে ভালো দেখে, রাতে যারা চড়ে বেড়ায়। কারণ ওদের চোখে রড কোষের পরিমাণ কম, বেশি রড কোষ। যাদের চোখে রড কোষ বেশি থাকে তারা স্বল্প আলোতে ভালো দেখে, আর যাদের চোখে কোণ চোষ বেশি থাকে তারা দিনের আলোতে ভালো দেখে। তো আমাদের চোখে রড কোষ এবং কোণ কোষ ব্যালেন্স করা আছে, কিন্তু বাদুড়ের চোখে রড কোষটা বেশি। আমাদের চোখের ভেতরে কালো যে অংশটার নাম, এই যে কালো দেখতেছো তো, কথা বলে না। জি স্যার, জি স্যার। এই কালোটার নাম কি জানো? কর্নিয়া। নাম কি? এর পেছনে আছে জেলির মতো পদার্থ, তারপরে আছে লেন্স, লেন্সের পরে আবার জেলির মতো পদার্থ, তারপরে আবার আছে কি? রেটিনা। কি আছে বলো? রেটিনা। তো আমাদের রেটিনা 2 ধরনের কোষ দ্বারা গঠিত, একটা রড কোষ, একটা কোণ কোষ। রড কোষ যদি চোখে থাকলে আমরা অন্ধকারে ভালো দেখব, আর কোণ কোষ থাকলে আমরা দিনের বেলা বেশি আলোতে ভালো দেখব, বা বেশি আলোতে ভালো দেখব। তো বাঘের চোখে রড কোষ বেশি, বাদুড়ের চোখে রড কোষ বেশি, সাপের চোখে রড কোষ বেশি, তাই তারা রাতে ভালো দেখে, বেশি দেখে। কোন কোষ কম, তাই তারা দিনে কম দেখে। যেমন পেঁচা, ওল যেটাকে বলে, ওল, পেঁচা। পেঁচা তো দেখছি আমরা, কথা বলে না। জি, জি স্যার। পেঁচার চোখে কিন্তু রড কোষ বেশি। তো রড কোষ বেশি থাকলে চোখে ভালো দেখে। বিষয়টা আশা করি বুঝতে পারছেন নাকি? জি স্যার। যেমন ঈগলের চোখে, ঈগল, বাজ পাখি, এদের চোখে কোন কোষের পরিমাণ বেশি? কোন কোষ। তাই তারা দিনের বেলা অনেক দূর থেকে স্পষ্ট দেখতে পায়। রড কোষ না, কোন কোষ। তাহলে এটা মুছে দিলাম। বাদুড়ের ব্যাপারটা ক্লিয়ার তো? বেসিকটা বুঝতে পারছি তো? জি স্যার, জি স্যার, জি স্যার। সাদ্দাম বলছে 75, মানে কি সাদ্দাম? স্যার আপনার মনে স্যার আপনাকে ওই কমেন্ট করতে স্যার, ওই জীবনের উপর আপনার কি মায়া নাই? কেন ভাই? প্রতিযোগিতা আছে তার জন্য। আমি যে গতিটা 125 উঠাইছি, এটা জি স্যার, জি স্যার। মনে করো ওই দিন তো, এই কমেন্টটা করতে। মনে করো ওই দিন তোমার ভাবির সাথে ঝগড়া হয়েছিল। আচ্ছা, না এমনি মজা করছি। একটা জীবনে এক্সপেরিয়েন্স নেওয়া দরকার আছে না? আচ্ছা এই আচ্ছা, তাহলে এখন আসি আমরা, বাদুড়ের পথ চলা শেষ, বাদুড়ের পথ চলবে না। হ্যাঁ, এই কথা কি বোঝা গেছে? আচ্ছা, বাদুড়ের পথ চলা শেষ। এরপরে কি আছে? কথা বলে না। শব্দ দূষণ, নয়েজ পলিউশন, শব্দ দূষণ। তোমাদের কাছে আমার প্রশ্ন, দূষণ কি বলতে পারবা কেউ? হোয়াট ইজ পলিউশন? নট অনলি শব্দ, দূষণ কি কেউ বলতে পারবা? দূষণ কি? আমি প্রশ্ন করছি দূষণ কি, শব্দ না, দূষণ কি?
দোষণীয় কাজে দূষণ কি? অতিরিক্ত ব্যবহার। আচ্ছা বলে দেই দূষণ কি, একটু শুনবা। যেটা আমাদের সহ্য হয় না সেটাই দূষণ, সোজা কথা, এত পেঁচা লাভ নাই। কথা কি বুঝতে পারছো? কথা বলে না। যে কোনো জিনিস যেটা তোমার সহ্য হবে না এটাই দূষণ। বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, যখন বউ সহ্য হয় না তখন বউ দূষণ। যখন আলো সহ্য হয় না তখন আলো দূষণ। এই মজা করতেছি কিন্তু রাগ করা যাবে না। যখন পানি সহ্য হয় না তখন পানি দূষণ। যখন শব্দ সহ্য হয় না তখন কি? শব্দ দূষণ। তাহলে দূষণ কি? হোয়াট ইজ পলিউশন? যেটা সহ্য হয় না সেটাই দূষণ। ক্লিয়ার তো নাকি? একটু লাল করলাম, বোঝা যায় তো? হ্যাঁ, মজা মানে মজা ঘুরে ঘুরে পড়বে। আচ্ছা আসবি না তুই। আচ্ছা এখন আসি একটু একটু মজা করলাম, রাগ করা যাবে না। ওই যে কে বিরক্তিকর, কে লিখছে এটা? তাওহিদ। কি বিরক্তিকর ভাই? দূষণের ব্যবহারে দূষণ কি বলতে বিরক্তিকর বুঝিয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, আমি বলছি আবার লিখছে অপব্যবহার। কে লিখছে? সাদ্দাম। সাদ্দাম, মাইরে দেবো কিন্তু, মাইরে দেবো। আচ্ছা একটু মনোযোগ দিয়ে শুনি প্লিজ। এখন আমরা আসবো হচ্ছে শব্দ দূষণের ব্যাপারে, পলিউশনের ব্যাপারে। তাহলে কোনটুকু শব্দ আমরা সহ্য করতে পারি এটা আগে লিখবো। একটু মনোযোগ দেই। এই যে 40 থেকে 65 ডেসিবেল, ডিবি মানে হচ্ছে ডেসিবেল। লাল কি খারাপ লাগে? ও আচ্ছা, সাদা দেব? সাদা দেখা যায়? আচ্ছা, 40 ডেসিবেল থেকে, ডিবি, ডিবি মানে ডেসিবেল, 40 ডেসিবেল থেকে 65 ডেসিবেল, ডিবি মানে দ্যাট মিন্স ডেসিবেল। 65 ডেসিবেল শব্দ মানুষের জন্য সহনীয়, এটা আমরা লিখবো। 40 থেকে 65 ডেসিবেল শব্দ মানুষের জন্য সহনীয়। 40 থেকে 65, 40 থেকে 65 ডেসিবেল শব্দ মানুষের জন্য সহনীয়। ওকে, তাহলে 65-র উপরে গেলে আমাদের দূষণ হবে। তাহলে লিখবো 65 প্লাস ডেবি থেকে, ডেসিবেল থেকে, 65 প্লাস ডিবি থেকে, ডিবি মানে ডেসিবেল থেকে শব্দ দূষণ শুরু হয়। 65 প্লাস মানে 65-র ওপরে, 65 প্লাস ডিবি থেকে বা ডেসিবেল থেকে শব্দ দূষণ শুরু হয়। ওকে, মনে রাখবো প্রত্যেকটা দূষণের একটা খারাপ ইফেক্ট আছে। তাহলে লিখবো 85 ডেসিবেল থেকে। কত ডেসিবেল বলো? 85 প্লাস ডেসিবেল থেকে, 85 প্লাস ডেসিবেল থেকে শ্রবণ ক্ষমতা হ্রাস পেতে শুরু করে। 85 প্লাস ডেসিবেল থেকে শ্রবণ ক্ষমতা হ্রাস পেতে শুরু করে। পঁচাশি প্লাস এই একটা কথা বলবো, একটু সমস্যারে সবাই একটু আমাকে বলবা তোমরা। হ্যাঁ, আমি কিন্তু তুমি করে বলতেছি, তোমাদের সাথে আন্তরিকতা বেড়ে গেছে তাই, ভাই ভাই বোন মনে করতেছি তাই। আচ্ছা আচ্ছা, প্রায় 1 ঘন্টার অধিক সময় তোমরা আমার সঙ্গে আসছো, ক্লাস করতেছো, তোমাদের কি বিন্দুমাত্র খারাপ লাগতেছে? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা এখন একটু আসি, 65 প্লাস ডেসিবেল থেকে শব্দ দূষণ শুরু হয়, আর 85 ডেসিবেল শব্দ থেকে কি হয়? শ্রবণ ক্ষমতা হ্রাস পেতে শুরু করে। শ্রবণ ক্ষমতা হ্রাস পায়। হ্রাস পায় মানে কি? কমে যায় শ্রবণ ক্ষমতা। এরকম যদি কেউ 85 ডেসিবেলে থাকে, লেখো আগে 85 প্লাস ডেসিবেল থেকে শ্রবণ ক্ষমতা হ্রাস পেতে শুরু করে। পঁচাশি প্লাস ডেসিবেল থেকে শ্রবণ ক্ষমতা হ্রাস পেতে শুরু করে।
ওকে, তাহলে 85 প্লাস ডেসিবেল। এরপরে হ্রাস পাবে শ্রবণ ক্ষমতা, তাহলে হ্রাস পাইতে পাইতে একটা পর্যায়ে গিয়ে একদম হ্রাস পাইলে তো কমতে থাকবে, একটা পর্যায়ে কমতে কমতে একদম জিরো হয়ে যাবে। তাহলে আমরা লিখবো 105 প্লাস ডেসিবেলে মানুষ সম্পূর্ণ বধির হয়। 105 প্লাস ডেসিবেলে মানুষ সম্পূর্ণ বধির হয়। বধির মানে আর কানে শুনবে না, তখন শুধু বিটিভির খবর কাজে লাগবে। পঁচাশি প্লাস ডেসিবেলে মানুষ সম্পূর্ণ বধির হয়, একদম টোটালি বধির, আর কানে শুনে না। সরি, 105 প্লাস ডেসিবেলে, 105 প্লাস ডেসিবেলে মানুষ বধির হয়। ক্লিয়ার তো নাকি? এরপর লিখবো 120 প্লাস ডেসিবেলে, 120 প্লাস ডেসিবেলে কানে ও মাথায় যন্ত্রণা হয়। 120 প্লাস ডেসিবেলে কানে ও মাথায় যন্ত্রণা হয়। দ্যাট মিন্স হেডেক শুরু হয়, মাথা ব্যথা শুরু হয়, মাইগ্রেন শুরু হয়। 120 প্লাস ডেসিবেলে কানে ও মাথায় যন্ত্রণা হয়। একশো 120 প্লাস ডেসিবেলে কানে ও মাথায় যন্ত্রণা শুরু হয়। ওকে, শব্দ দূষণটাকে বুঝতে পারছি। দেখি এর পরে কি আছে। তাপ, শিরোনাম করো তাপ। তাপ, হ্যাঁ তাপ লিখবো, শিরোনাম তাপ লিখবো। এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি দেয়। এক প্রকার শক্তি যা গরম বা ঠান্ডার অনুভূতি দেয়। অনুভূতি, এক প্রকার শক্তি বা যা গরম বা ঠান্ডার অনুভূতি দেয়। লেখা শেষ। ওকে, লিখেছি স্যার বলছে। তাপের একক, ইউনিট অফ হিট। তাপের একক, তাপের একক 1 নম্বর দিয়ে লিখবো আমরা জুল, লিখে পাশে লিখবো এসআই। হ্যাঁ, এরপর আমরা 2 নম্বর দিয়ে লিখবো কি ক্যালোরি। ক্যালোরি আমরা কি লিখবো? খাদ্য থেকে প্রাপ্ত তাপ। খাদ্য থেকে প্রাপ্ত তাপ, অর্থাৎ খাদ্য থেকে যে তাপটা পাবো তার একক হচ্ছে কি ক্যালোরি। তাহলে তাপের একক কয়টা পেলাম বলো? কি কি? একটা জুল আর একটা ক্যালোরি। জুল কি আর ক্যালোরি কি? হ্যাঁ, দুটাই একক। একটা হচ্ছে এসআই একক, এসআই একক মানে হচ্ছে আন্তর্জাতিক একক। আর খাদ্য থেকে যে তাপটা পাবো তার নাম কি? ক্যালোরি। লিখবো 1 ক্যালোরি সমান 1 ক্যালোরি ইকুয়াল টু 1 ক্যালোরি ইকুয়াল টু 4.2 জুল। 4.2 জুল বা 1 জুল সমান 0.24 ক্যালোরি। দুইটাই লিখলাম ইনভার্সে। দেখো তো ক্লিয়ার কিনা? এগুলো তথ্য যাতে কিছুক্ষণ পরে আমরা আলোচনা করব কিসের উপরে? বেসিকের উপরে। এগুলো কিন্তু তথ্য প্লাস বেসিক আলোচনা হবে। তাপটা বুঝতে পারছি তো? ওকে, শিরোনাম করব তাপমাত্রা। শিরোনাম কি শিরোনাম করব? তাপমাত্রা। হ্যাঁ, লিখছি তাপমাত্রা।
তাহলে লিখবো কোন বস্তুর তাপীয় অবস্থাকে তাপমাত্রা বলে। কোন বস্তুর তাপীয় অবস্থাকে তাপমাত্রা বলে। কোন বস্তুর তাপীয় অবস্থাকে তাপমাত্রা বলে। ক্লাস কয়টা পর্যন্ত করবে স্যার? এই তাপমাত্রা হয়ে গেলে তো হয়ে যাবে ভাই। আজকে একটু কমই দেবো, কালকে 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 তোমাদের নিয়ে কালকে একদম কালকে একটু ওদের ক্লাস। হ্যাঁ, কালকে 7টা এক্সাম। এই তোমাদের কিন্তু 10 মার্কের একটা এক্সাম হবে। এটা যেটা ক্লাস করাচ্ছি এর উপরে কিন্তু 10 মার্কের এক্সাম হবে। না পারলে কিন্তু খবর আছে, তার সাথে কি লিখবো স্যার? বিকাশে কিন্তু গালি দেব, অথবা উপায় রকেট অথবা নগদে কিন্তু গালি দেব। কালকে সাথে কি দিবেন স্যার? কালকে কালকে 10 মার্কের এই ক্লাস, প্রত্যেকটা ক্লাসের উপরে 10 মার্কের একটা করে এক্সাম হবে, ক্লাস টেস্ট। স্যার আমি তো প্রথম লিখে পাইনি পুরো। পাই না, পাবা, আবার রিভার্স হবে, টেনশনে কিছু নাই। আচ্ছা, আচ্ছা এটা আমি কর্তৃপক্ষকে বলে দেবো। এই ওই যে ক্লাসটার ইয়ে দিতে বলছে। আচ্ছা তাপমাত্রা আগে শেষ করি, শেষ করে তারপর তোমাদের সাথে একটু আড্ডা দেবো কিছুক্ষণ, 5 মিনিট বা 7 মিনিট। তাপমাত্রা কি? কোন বস্তুর তাপীয় অবস্থাকে তাপমাত্রা বলে। লেখা শেষ? লিখবো তাপমাত্রার একক। তাপমাত্রার একক লিখছি। একক লিখে 1 নাম্বার দিয়ে লিখবো আমরা কেলভিন। কেলভিন লিখে এটা পাশে লিখবো এসআই। এটা কোন ধরনের একক বলো? এসআই একক। হ্যাঁ, এটা ব্যবহার হয় ল্যাবে। এটা কোথায় ব্যবহার হয়? ল্যাবে মিন্স ল্যাবরেটরিতে। তাপমাত্রার একক লিখে দেন। তাপমাত্রার এককই তো কেলভিন। এককটা লিখে দেন। এই যে কেলভিন, আর তো মুখে বলেই দিচ্ছে এটা তার একটা। সমস্যা নাই, দেখানো দরকার। না, তাপমাত্রার আমি তো বলে দিচ্ছি। একক। হ্যাঁ, তাপমাত্রার একক 1 নাম্বারটা কি? কেলভিন। 2 নাম্বারটা হচ্ছে ফারেনহাইট। নাম কি বলো? ফারেনহাইট। ফারেনহাইট এটা কোন ধরনের একক? এটা ব্যবহার হয় প্রাণী দেহের তাপ মাপতে। প্রাণী দেহের তাপমাত্রা মাপতে ব্যবহৃত হয়। প্রাণী দেহের তাপমাত্রা, এটা হচ্ছে ফারেনহাইট। আজকে যদি আমাদের জ্বর হয় তাহলে কোন এককে আমরা মাপবো বলো? আরেকটা। আর কেলভিন কিন্তু ল্যাবে, ল্যাবরেটরিতে, অর্থাৎ গবেষণা ক্ষেত্রে কোন তাপমাত্রার এককটা ব্যবহার হয়? কেলভিন। এরপরে আমরা লিখবো সেলসিয়াস। সেলসিয়াস এটা কোথায় ব্যবহার হয়? সংক্ষেপে লিখে দিলাম, পরিবেশ, অর্থাৎ পরিবেশের তাপমাত্রা মাপতে। আজকে যদি তুমি যে শহরে আছো, ধরো আমি আছি ঢাকায়, আজকে ঢাকার তাপমাত্রা কত সেটা আমি বলবো কিসে? সেলসিয়াস। তুমি যে শহরে আছো সেই শহরের তাপমাত্রা কিসে বলবে? সেলসিয়াস। পরিবেশের তাপমাত্রা। এই কথা কি বোঝা যায়? একক শেষ। লিখবো একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা। একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা। আচ্ছা বলতেছি, একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা লিখছো? একজন সুস্থ মানুষের দেহের তাপমাত্রা। মানুষের দেহের টেম্পারেচার, তাপমাত্রা 98.4 ফারেনহাইট, ডিগ্রি ফারেনহাইট, অথবা 36.9 ডিগ্রি সেলসিয়াস, অথবা 309.9 কেলভিন। তিনটাই দিচ্ছি, এটা ফারেনহাইট, এটা সেলসিয়াস, এটা কেলভিন।
এই কথা কি বোঝা গেছে? এরপরে ওই যে আমরা এক ধরনের থার্মোমিটার ব্যবহার করি না জ্বর মাপার জন্য, ওইটার নাম হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার। নাম কি? ক্লিনিক্যাল থার্মোমিটার। ক্লিনিক্যাল থার্মোমিটারের মাত্রা, ওই থার্মোমিটারের মাত্রা দেওয়া থাকে কিসে? ফারেনহাইটে। ফারেনহাইট কত? 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট। তাহলে ক্লিনিক্যাল থার্মোমিটারে কতটুকু দেওয়া থাকে? মাত্রা কত থাকে? মাত্রা 95 ডিগ্রি, সর্বনিম্ন সর্বোচ্চ কত? 110 ডিগ্রি। তো আমাদের দেহের তাপমাত্রা কত? 98.4। জ্বর হলে 100 105 পর্যন্ত যায়। তো এটাতে দেওয়াই থাকে 110। তাহলে 105 এর পরে যদি জ্বর হয় তাও টের পাবো, কিন্তু 105 এর পরে জ্বর হলে সে আর বাঁচবে না। ওকে, এখন একটা বেসিক আলোচনা করব। তথ্য তোলা শেষ কিনা বলো একটু প্লিজ। এখন একটা বেসিক আলোচনা করব। এই সাউন্ড, এখানে সাউন্ড আসছে, তুমি ইকো হচ্ছে কারটাতে, সাউন্ডটা অফ করে দাও। তোমার ফোনের সাউন্ড কমাও। আচ্ছা, একটু মনোযোগ দিই প্লিজ। সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে শিখলাম তাপ, এখন আবার আলোচনা করলাম কি? তাপমাত্রা। তো দুটা জিনিস কি এক না ভিন্ন? বেসিক মাথা নষ্ট করবে এখন। দুটা কি একই জিনিসটা ভিন্ন জিনিস? খুব ভালো লাগলো, সাহস করে উত্তর দিছো। অনেকে সাহস করে উত্তরও দেয় না, মুখও খুলে না। ওদেরকে র‍্যাপ দিয়ে রিমাইন্ড নেব, তখন তবে উত্তর দিবে। হ্যাঁ, কে যেন বলছো? জেসমিন নাকি জেসিক? হ্যাঁ হ্যাঁ আপু বলো, আবার বলো। আচ্ছা গুড। কে বলছে এটা? কথাটা কে বললো? জিসান? না, জিসান তো না। আফিফা? এই তাজরিমিন। আফিফা তাজরিমিন, হ্যাঁ নামটা একটু আনকমন। এই একটু সবাইকে বলি, এখন একটু মনোযোগ দাও সবাই। সেটা হচ্ছে এটা কি আমার তাজরিমিন কি বলছে? শক্তি। আফিফা কি বলছে? শক্তি। আফিফা এটা কি বলছে? এটা কি বলছে? শক্তি। আফিফা না বুঝে বলছে, কিন্তু আমি বুঝাই দিলাম। এটাও শক্তি, এটাও শক্তি। পার্থক্য কি? দুটো একই জিনিস। পার্থক্য কি? পার্থক্যটা বুঝতে হবে। শক্তি, এই যে শক্তি, এই শক্তিটা যখন মাধ্যমহীন থাকবে, মাধ্যমহীন, মনোযোগ প্লিজ, মানে কোনো মাধ্যম থাকবে না, তখন এটা তাপ। এই তাপ শক্তিটা যখন মাধ্যমে থাকবে, কোথায় থাকবে? মাধ্যমে, তখন হয়ে যাবে তাপমাত্রা। এই কথা বোঝা গেছে? যেমন সূর্য, এটা সূর্য, সান, সূর্য থেকে তাপ আসে পৃথিবীতে, এটা আর্থ, পৃথিবী, আর্থ। এই পৃথিবী এবং সূর্যের মাঝখানে কোনো মাধ্যম নাই। যখনই পৃথিবীর বায়ুমণ্ডল, এটা পৃথিবীর বায়ুমণ্ডল, যেটা আঁকছে এটা পৃথিবীর বায়ুমণ্ডল, এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর এটা হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল। তো সূর্য থেকে পৃথিবী পর্যন্ত কোনো মাধ্যম নাই। যতক্ষণ মাধ্যম নাই ততক্ষণ এই শক্তিটাকে তাপ বলি, তাপ। কিন্তু যখনই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখনই এই তাপটাই হয়ে যায় তাপমাত্রা। কারণ বায়ু একটা মাধ্যম। বিষয়টা কি বুঝে আসছে? একই জিনিস। মাধ্যমে থাকলে তাপ, মাধ্যমহীন থাকলে তাপ, আর মাধ্যমে থাকলে তাপমাত্রা। বোঝো নাই, তাই তো? দাউ দাউ করে যদি আগুন জ্বলে, দাউ দাউ করে আগুন, যেখানে আগুন জ্বলতেছে ওখানে মাধ্যম থাকে না, মাধ্যমটাকে সরে দেয়, ওই আগুনটা হচ্ছে তাপ। কিন্তু ওই আগুন থেকে শক্তিটা যখনই বায়ুতে প্রবেশ করে হয়ে যায় তাপমাত্রা।
গ্রিল খাও তো, গ্রিল। মুরগি পোড়া খাও না? কথা বলে না। কে রে, মিট করে দিচ্ছ নাকি? আনমিট করে দাও। কথা বলার সুযোগ করে দিছি। মুরগি পোড়া খাও তো, মুরগি পোড়া। গ্রিল গ্রিল। হ্যাঁ, এটা মিউটই করে দাও। এই তোমরা কমেন্টে আসো, হয় না, সাউন্ড রিপিট হচ্ছে। কথা তো ক্লিয়ার নাকি? লাউড অ্যান্ড ক্লিয়ার। তাহলে মোটামুটি তাপ আর তাপমাত্রা বুঝতে পারছি কিনা, একটু জি স্যার বা ডান লিখে একটু কমপ্লিট করতে হবে। দুটাই শক্তি, মাধ্যমহীন থাকলে সেটাকে আমরা বলি কি? তাপ। এই শক্তিটা যখন মাধ্যমে থাকে তখন আমরা কি বলি? তাপমাত্রা। বস্তুর মধ্যে প্রবেশ করে। থ্যাংক ইউ। এখন আনমিউট করো, তোমাদের সাথে কিছুক্ষণ আলাপ করে বিদায় নেই। কালকে আবার ক্লাস আছে তোমাদের সঙ্গে, হয়তোবা কালকে আবার দেখা হবে, কথা হবে। অনেক রাত হয়ে গেছে, বাজে কয়টা? ও মাই গড, 11টা। আচ্ছা, যাই হোক, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, এখন কারো যাতনা, বেদনা, আক্ষেপ, দুঃখ, অনুভূতি যা আছে এখন হ্যাঁ অবশ্যই। নওগাঁ থেকে শহীদুল ইসলাম। জিসান খান। শহীদুল ইসলাম, শহীদুল। শহীদুল ইসলাম, হ্যাঁ শহীদুল, বুঝতে পারছি। আমি 1400 টাকা পে করছি, আমার পে করে না, রিকোয়েস্ট পাঠাচ্ছি। আচ্ছা, ওটা তুমি রিকোয়েস্ট করো, ওটা হয়ে যাবে নি। হ্যাঁ, রিকোয়েস্ট পাঠাইছি। পাঠাইছো? আচ্ছা, আজকে রাতের মধ্যে এটা তোমার জয়েন হয়ে যাবে, টেনশনে কিছু নেই। ওয়ালাইকুম আসসালাম। কে, একটু নামটা বলতে হবে। নাজমুল। ও জিসান, হ্যাঁ জিসান প্লিজ। আমাদের স্যার শীটগুলো দিলে আমাদের পড়তে স্যার একটু ভালো হতো। শীটগুলো দ্রুত দিলে, শীট দ্রুত পেলে কিন্তু ক্লাসের আগ্রহ হারায় ফেলবা, এতে ক্ষতিগ্রস্ত হবা। আমি বলি, আমি যেটা বলি, আমার এটা মাইন্ড করা যাবে না যে স্যার নিজের গল্প করতেছে। আমার জীবনে 4বার বিসিএস প্রিলি দিয়েছি আমি, প্রিলি। এর মধ্যে 4বারই আমি রিটেন দিয়েছি, রিটেন। এর মধ্যে 3বার আমি ভাইভা দিয়েছি, একবার রিটেন ফেল করছিলাম, বাস্তবতা এটা। তো আমি তোমাদের বলে দেই, আমি কিন্তু কোন না কোথাও কোচিং এ পড়ছি, এটা তো শিওর। সবাই শীট নিত, আমি কিন্তু ইচ্ছা করে শীট নিতাম না, এটা আমার ব্যক্তিগত জীবনের কথা বলতেছি। কারণ প্রথম বাংলা শীটটা দিল, বাংলা শীট নেওয়ার পরে দেখলাম বাংলা ক্লাসে আগ্রহ হারায় গেল। এরপরে চিন্তা করলাম শীট তো আমি যে কোনো মুহূর্তে নিতে পারবো, ওটা পড়তে পারবো, তাহলে ক্লাসটা আমার জরুরি। কারণ ছাড় পাওয়া যাবে না, শীট পাওয়া যাবে। আমার কথা কি বোঝা গেছে? শীট নট ম্যাটার, তুমি ক্লাস করে যাও, শীট তুমি যত সময় পেয়ে যাবা। এখন শীট পাইলে কিন্তু তোমার গুরুত্ব হারাবে। আমি একদম ক্লিয়ার করে তোমাকে বলতেছি, বুঝছেন? ক্লাসটা এইভাবে, ক্লাসগুলো তুমি কিন্তু করতে চাইবে না, বা তোমার মনে চাইবে না, তোমার নিজে থেকে একটা অলসতা চলে আসবে। কালকে 7টার সময় ক্লাস, আমাদের নামাজ আছে, কিন্তু 7টার সময় তোমাদের ক্লাস, এক্সাম আগে, এক্সাম পরে ক্লাস। কালকে তো কত রাত লাগবে স্যার? রেকর্ড থাকবে, রেকর্ড দেখে নিও। স্যার পাই না, সিক্রেট গ্রুপ তখন। আচ্ছা, তারপরেও আমি বলতেছি, আমি কালকে দিনের মধ্যে তোমাদের সাথে কন্ট্যাক্ট থাকি। আমি কালকে মৃদুল ভাইয়ের সঙ্গে কথা বলে তোমাদেরকে জানাই দেব। আচ্ছা, তারপরে আর কারো কোনো আক্ষেপ যেত না। আমি তো বললাম যে আমি জানিয়ে দেবো। হ্যাঁ, মৃদুল ভাইয়ের সাথে কথা বলে, আমি তো এখানকার ম্যানেজমেন্টের কেউ না, আমরা আসি, আমার বাসা মিরপুরে। এই যে এখন ক্লাস নিয়ে দৌড় দেবো বাসার দিকে। হ্যাঁ নাজমুল ভাই প্লিজ। হ্যাঁ, আমি এ ব্যাপারে কথা বলবো নাজমুল। আমি কালকে আমি অনলাইনে ক্লাস নেবো 7টা থেকে, কিন্তু অফলাইনে ক্লাস আছে। অফলাইনে ক্লাস নিয়ে আমি এ ব্যাপারে কথা বলবো। আমি হয়তো আসরের দিকে কথা বলবো, আসরের পরে বা আসরের দিকে, আসরের নামাজের দিকে। হ্যাঁ, তারপরে
যে রেকর্ড ক্লাসটা পাওয়ার জন্য যাতে একটা সিক্রেট গ্রুপ করা হয়, প্লাস তোমাদের এই যে এক্সামটা যে তোমরা ক্লাসটা যে 7টায় নামাজের একটা ব্যাপার থাকে, এটা নিয়ে আমি কথা বলবো। তারপরে আর আপনার নামাজ তো আপনার যদি নেওয়া হবে, কিন্তু আমাদের একটা বলে কথা বলতে পারছি না অনেকগুলো না। রমজান তো সারা বছর থাকবে না, রমজানের আছে কয়দিন, এর মধ্যে তো আবার ঈদের বন্ধ হয়ে যাবে। এই কয়টা দিন একটু কষ্ট করেন না ভাই, আমরা তো কষ্ট করতেছি, ট্রাস্ট মি। আমি বলি আমি শুধুমাত্র ইফতার করছি, এখন পর্যন্ত 1 গ্লাস পানিও খাইনি। আচ্ছা, আমি কালকে জল ঘোলা করার কোনো সুযোগ নাই। আমি কালকে কথা বলে মিনিমাইজ করে তোমাদের ক্লাসটা এমন ভাবে নেওয়া হয় যাতে নামাজও বাঁচে আবার ক্লাসটাও চলে, এটা মিনিমাইজ করার চেষ্টা করতেছি ভাই। এটা নিয়ে আর কথা বলার সুযোগ নাই। অন্য কোনো বিষয় থাকলে বলেন। হ্যাঁ, ঈদের আগে, ঈদের পর তার এই সমস্যা হবে না রে ভাই। হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে আমি বিদায় নেই, আমি অনেক ক্ষুধার্ত। হ্যাঁ অবশ্যই আপু। ঈদের আগে দিবেন আমাদের, আমার গ্রামের বাড়ি মাগুরা ডিস্ট্রিক্টে, ওখানে যাবো তো ঈদে। কি করবো টিকিট দেওয়া আছে, কি করবো এখন কুরিয়ারে কি হবে, এই জন্য স্যার জানতে চাচ্ছিলাম যে। আপুর নামটা কি জানো? শারমিন সাথী, একটু নোট করে রাখো। আচ্ছা, আমি নোট করে রাখলাম। শারমিন সাথী ফোনে যোগাযোগ করে কথা বলবে। হ্যাঁ, শারমিন সাথী। হ্যাঁ, নামটা বলবেন, আপনারা নামটা বলবেন। হ্যাঁ, আমি শারমিন সাথী কালকে যোগাযোগ করে কথা বলবে। হ্যাঁ হ্যাঁ, নাজমুল প্লিজ। কে মানুষ একটা নাম দুইটা? তুই মায়ের খাবি, মায়ের চেনস? পুরো ধরো ওরে বিকাশে মারতে হবে, উপায়ে নগদে। আচ্ছা, এই হযরতগণ একটু প্লিজ, আমি বিদায় নেব। আই এম টু মাচ হাঙ্গার। আমি কোনো পরিচয় দেব না। আমি আব্দুল মালেক, আমি আপনাদের ক্লাস নেবো, এটা হচ্ছে আমার পরিচয়। আমি টিচার, কি পড়াই এটা হচ্ছে আমার পরিচয়। আর পার্সোনাল আর কোনো পরিচয় জানার দরকার আমি মনে করি না। ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার দেখা হবে ইনশাল্লাহ।